এমবিবিএস থার্ড ইয়ার এই টাইমটাতে আমরা ওয়ার্ডে যাব এবং ওয়ার্ডে যাওয়াটা শুরু করব। ডক্টর ফিলটা হওয়া শুরু করবে। তো এই টাইমটাতে ওয়ার্ডের টাইমটাতে কি কি বিষয় আমাদের মাথায় রাখা উচিত, ওয়ার্ডে আমরা কিভাবে পড়াশোনা করব এবং কোন কোন বিষয়গুলা খেয়াল রাখতে হবে, কারণ আমাদের ওই দিক দিয়ে ফার্মাকোলজি, ফরেন্সিক মেডিসিন এই সাবজেক্টগুলো আছে। তো এই সাবজেক্টগুলোর পাশাপাশি ওয়ার্ডের পড়াশোনাটাকে কিভাবে ঠিকঠাক রাখা যাবে এটা নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে সুন্দর করে গুছিয়ে বলার ট্রাই করব, খুব স্বল্প ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, তো ফার্স্ট কথা যে ওয়ার্ড এটার ইম্পর্টেন্স আছে কিনা এটা আমাদের বুঝতে হবে। আমরা নর্মালি যখন ফাইনাল ইয়ারে যাব আমাদের সেখানে মেডিসিন, সার্জারি, গাইনি এই সাবজেক্টগুলো পড়তে হবে। তো ওই সাবজেক্টগুলোর জন্য মেইন যে বেসটা, ওই বেসটা যদি আমার তৈরি করতে হয় তাহলে কিন্তু আমি সেটা থার্ড ইয়ার থেকেই করা শুরু করি এবং সেটার জন্য কিন্তু ওয়ার্ডে যাওয়াটা মাস্ট। এবং ওয়ার্ডে যে পড়াশোনাটা করা হয় এই পড়াশোনাটা কিন্তু একেবারে পেশেন্টের সাথে লাইফ টু লাইফ ইন্ট্রাকশন, মানে আমি লাইভ ইন্ট্রাকশন করতেছি পেশেন্টের সাথে, পেশেন্টের প্রবলেম কী সেটা আমি জানতেছি, সেটা জানার পরে যেটাকে আমরা হিস্ট্রি বলি। এবং আমরা মেইনলি থার্ড ইয়ারে যে জায়গাটাতে হাইলাইট করি সেটা হচ্ছে হিস্ট্রি টেকিং। আমরা পেশেন্টের কাছ থেকে পেশেন্টের মুখে শুনবো যে বাবা মা আপনার কী সমস্যা। আমরা পেশেন্টকে বাবা মা বলে সম্বোধন করি, ঠিক আছে, এটা বেটার। যে আচ্ছা আমি একজনকে বাবা যখন বললাম সেভাবে, আচ্ছা সে মেডিকেল স্টুডেন্ট বা সে একজন ডক্টর, সে আমাকে বাবা বলে ডাকতেছে, সে ভালো ফিল করবে, সে কমফোর্টেবল ফিল করবে কথা বলতে। সো আমি যখন তাকে এভাবে জিজ্ঞেস করলাম যে আপনার কী সমস্যা, এটা একটা কিন্তু ফর্মেট আছে হিস্ট্রি নেওয়ার, কীভাবে নিতে হবে, কী করতে হবে, কোন কোশ্চেনগুলো করতে হবে, কোন ডিজিজ সাসপেক্ট করলে কী বিষয়গুলো যারা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমরা থার্ড ইয়ারে শিখবো। যে আচ্ছা আমি উদাহরণ যদি দেই, যে যেমন হচ্ছে গিয়ে আমি একটা পেইনের হিস্ট্রি নিব, ঠিক আছে, পেইন, একজনের ব্যথা আছে, সেটা যে কোনো জায়গায় ব্যথা হইতে পারে, আমি ধরলাম পেটে ব্যথা। এখন এটা তোমরা সক্রেটিস একটা রুল পড়বা আছে যেটা ফলো করে আমরা পেইনের হিস্ট্রি নিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা একজনের পেইনের হিস্ট্রি কীভাবে নিব, ব্যথা থাকলে ব্যথাটা কখন শুরু হয়েছে, ব্যথাটা সিভিয়ারিটি কেমন, ব্যথাটা কি কোনো কিছুর কারণে বাড়ে কি না, কমে কি না, অর্থাৎ অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর যেটাকে আমরা এক্সাজারবেটিং ফ্যাক্টর বলতে পারি, বা রিলিভিং কোনো ফ্যাক্টর আছে কি না, ঠিক আছে, এই বিষয়গুলা। এবং ব্যথাটা কি হুটহাট করে শুরু হয়েছে কি না, ব্যথাটা মানে কোনো একটা মানে ডিউরেশনটা কতদিন ধরে ব্যথার, ঠিক আছে, এরকম অনেকগুলা বিষয় থাকে যেগুলো আমরা মাথায় রেখে পেইনের হিস্ট্রি আমার নিতে হবে। এবং পেইনের সাথে আরও কিছু আছে কি না, অ্যাসোসিয়েটেড কোনো সিমটমস আছে কি না, এই জিনিসগুলা। ঠিক আছে, তো এইভাবে হিস্ট্রি কীভাবে নিতে হয় এটা আমরা থার্ড ইয়ার শিখবো, এই কথাটা জাস্ট মাথায় রাখো। এবং এই জিনিসটা যদি তুমি ঠিকভাবে মাস্টার করতে পারো, একটা কথা প্রচলিত আছে যে আমি যদি একটা পেশেন্টকে সুন্দর করে ডায়াগনোসিস করতে চাই তার ডিজিজ কী হয়েছে, তাহলে ফার্স্টে তো হিস্ট্রি নিতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের হলো গিয়ে কী করতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, অর্থাৎ পেশেন্টকে ধরে কিছু এক্সামিনেশন আছে সেগুলো আমার করতে হবে। আলাদা আলাদা সিস্টেমের জন্য আলাদা আলাদা এক্সামিনেশন আছে। ঠিক আছে, যেমন ধরো রেসপিরেটরি সিস্টেমের জন্য এক্সামিনেশন আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য এক্সামিনেশন আছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের জন্য এক্সামিনেশন আছে। সেই এক্সামিনেশনগুলো আমাদের করতে হবে সিস্টেম ওয়াইজ। যে সিস্টেমে আমি রোগ সাসপেক্ট করবো সেই সিস্টেমগুলোর জন্য মানে সেই সিস্টেমটার এক্সামিনেশন ভালো করে করবো, অন্য সিস্টেমগুলো এক্সামিনেশনও দেখতে হবে, মানে যেগুলো অ্যাসোসিয়েটেড সিস্টেম এগুলো করতে হবে। ঠিক আছে, স্পেশালি সার্জারিতে জিআইটি যে এক্সামিনেশন এটা ইম্পর্টেন্ট সার্জারির জন্য, আর মেডিসিনের জন্য সবগুলো ইম্পর্টেন্ট। নার্ভাস সিস্টেম এক্সামিনেশন বলো বা সবগুলো সিস্টেম এক্সামিনেশনই কিন্তু ইউজুয়ালি মানে মেডিসিনের জন্য স্পেশালি ইম্পর্টেন্ট, বাট সার্জারির জন্য স্পেশালি জেনারেল সার্জারির জন্য কিন্তু জিআইটি যে এক্সামিনেশন এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এক্সামিনেশনগুলো কীভাবে করতে এগুলো তোমরা শিখবে। সো জানলাম হিস্ট্রি নেওয়া শিখতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। এরপরে আমরা যে কাজটা করি, আমরা কিছু ইনভেস্টিগেশন দিই। আমরা ওই যে বলি না যে আচ্ছা কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, তারপর হচ্ছে গিয়ে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আরও দিই যে আলট্রাসোনোগ্রাফি, তারপরে হচ্ছে গিয়ে সিটি স্ক্যান, এমআরআই, ঠিক আছে, বা বায়োপসি। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সব ইনভেস্টিগেশন। আমি পেশেন্টকে বললাম আপনি এই টেস্টটা করে নিয়ে আসেন, ঠিক আছে, বা রুটিন ইউরিন এক্সামিনেশন। সো এই যে এক্সামিনেশনগুলো, সো এই এক্সামিনেশনগুলো পেশেন্ট করে নিয়ে আসবে, বিভিন্ন মানে ল্যাবরেটরি প্রসিডিউরের মাধ্যমে এই টেস্টগুলো করা হয়। তো এই যে ইনভেস্টিগেশন এটা হচ্ছে পরের স্টেপ। যে কোনো একটা ডিজিজ ডায়াগনোসিস করতে হলে কী কী করতে হবে সেটা আমি বলতেছি। এরপরে মানে ইনভেস্টিগেশন আমি করে ফেললাম, এরপরে আমি ডায়াগনোসিসটা মেক করবো। আচ্ছা আমি তাকে তার কাছ থেকে কথা শুনলাম, তারপরে তার বডি ধরে এক্সামিনেশন করলাম, এরপরে আমি হলো গিয়ে কিছু ইনভেস্টিগেশন দিলাম, কিছু টেস্ট দিলাম। এরপরে এই তিনটা মিলিয়ে আমি এখন ডায়াগনোসিস করবো যে আচ্ছা তার হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, তার হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তার হলো গিয়ে প্যানক্রিয়াটাইটিস হয়েছে, অথবা তার অ্যাকিউট এমআই। সো এই যে বিষয়গুলো, যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়তো বা হয়েছে। সো এই যে আমি যে ডায়াগনোসিস করতেছি, এই ডায়াগনোসিস করার ক্যাপাসিটির জন্য এই তিনটে জিনিসই আমার দরকার। বাট
ধারণা করা হয় যে হিস্ট্রিটা এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সো আমরা হিস্ট্রিটা যদি ঠিকঠাকভাবে নিতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা অলরেডি মাথার মধ্যে একটা আইডিয়া করে ফেলছি যে আচ্ছা পেশেন্টটা হয়তো বা এই ডিজিজটা হবে। যদি এই ডিজিজটা নাও হয় তাহলে অন্য কোনটা হইতে পারে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা টার্ম আছে। একটা টার্ম আমরা দেখব প্রবাবল ডায়াগনোসিস, অর্থাৎ আমরা যখন একটা ডিজিজকে গেস করতেছি যাচ্ছে এটা হয়তো বা এই ডিজিজ হইতে পারে, সেটা হচ্ছে প্রবাবল ডায়াগনোসিস। আর এটা বাদেও আরও বেশ কয়েকটা ডিজিজ হওয়ার চান্স আছে এই সিমটমস, এই ম্যানিফেস্টেশনে। যেহেতু ম্যানিফেস্টেশন বা সিমটমসগুলোর মধ্যে মিল আছে, তাহলে সেগুলোকে আমরা বলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হইতে পারে সেগুলো যদি আমার মাথায় থাকে, আমি যখন ইনভেস্টিগেশনটা দিব তখন সেটার মাধ্যমে কনফার্ম হবে যে আমি যেটা ভাবছিলাম প্রবাবল ডায়াগনোসিস সেটাই নাকি ডিফারেন্সিয়াল যেগুলো বললাম এগুলার মধ্যে কোনোটা। হ্যাঁ, সো প্রবাবল ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই জিনিসগুলা আমি তখনই ভালো বুঝবো যখন আমি ভালো করে হিস্ট্রি নিব। আর হিস্ট্রি নেওয়ার পরে ইনভেস্টিগেশনটা দেওয়ার ফলে, এক্সামিনেশন ইনভেস্টিগেশনের ফলে আমি ডায়াগনোসিসটা একেবারে মানে ফাইনাল ডায়াগনোসিসটা মেক করার জন্য এটা আমাকে হেল্প করবে। সো সব কিছুরই কিন্তু সমান মানে ভূমিকা আছে। এজন্য থার্ড ইয়ার থেকে আমরা মেইনলি হিস্ট্রি টেকিংটা ভালো করে শিখি। তো এই হিস্ট্রি টেকিংটা মাস্টার করতে হলে কী করা লাগবে, আমাদের নিয়মিত ওয়ার্ডে যাওয়া লাগবে, পেশেন্টের কাছে যাওয়া লাগবে, হিস্ট্রি নেওয়া লাগবে, এবং হিস্ট্রি কীভাবে নিতে হয় এগুলো তো স্যার আমাদের শিখাই দিবে। স্যারেরা শিখাই দেওয়ার পাশাপাশি আমরা যখন প্রতিনিয়ত ওয়ার্ডে যাব, ওয়ার্ডের বুকগুলো পড়বো, হ্যাঁ, তখন বই পড়ে স্যারদের কথা শুনে পেশেন্টের কাছে গিয়ে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সিচুয়েশানটা কেমন। এবং যে যত হিস্ট্রি নিবে সে তত শিখবে। এখন যে সমস্যাটা হয় ওয়ার্ডে গিয়ে মানে ধৈর্য থাকে না, যাই সবাই মিলে একটা পেশেন্টের কাছে গেলাম, আচ্ছা প্রথম কয়েকদিন অনেক এক্সাইটমেন্ট আছে, পরের এক্সাইটমেন্ট নাই, আর হিস্ট্রি নিব না, এটাই হয় সবার ক্ষেত্রে। বাট আমরা যদি অ্যাকচুয়াল ডক্টর হওয়ার ওই যে প্যাশনটা ওটাকে পারসিস্ট করে রাখতে পারি, ধৈর্য ধরে রাখতে পারি, হিস্ট্রি নেই, আমি যত পেশেন্টের কাছে যাব তত ডিফারেন্ট হিস্ট্রি আমি পাইতে পারি, এবং যেগুলো আমার ভবিষ্যতে ক্লিনিশিয়ান হওয়ার ক্ষেত্রে হেল্প করবে, রাইট? সো থার্ড ইয়ারে কিন্তু আমরা হিস্ট্রি নেওয়ার ব্যাপারে সবথেকে বেশি সচেতন থাকবো। আরও তা বাদে বেশ কিছু জিনিস আমরা শিখবো, যেমন হচ্ছে কীভাবে ব্লাড প্রেশার মাপতে হয়, কীভাবে পালস দেখতে হয়। ওই যে আমি বলছিলাম না ফিজিক্যাল এক্সামিনেশন, এর মধ্যে একটা পার্ট আছে জেনারেল এক্সামিনেশন, আর একটা হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন। তো সিস্টেমিক এক্সামিনেশন তো যে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন, নার্ভাস সিস্টেম এক্সামিনেশন এগুলো, বাট জেনারেল এক্সামিনেশন কিছু পার্ট আছে, এই জেনারেল এক্সামিনেশন পার্টটা থার্ড ইয়ারে আমরা যেন খুব ভালো করে শিখি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এর মধ্যে ব্লাড প্রেশার মেজারমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে আমরা কিভাবে পালস দেখতে হয়, সব পালসগুলো, ঠিক আছে, রেডিয়াল পালস, তারপর হচ্ছে ক্যারোটিড পালস, তারপর হচ্ছে অন্যান্য পালসগুলো, পাশাপাশি জগুলার ভেনাস প্রেশার একটা টার্ম আছে। হ্যাঁ, এই জায়গায় যদি ইনগর্সড নেক ভেইন পাওয়া যায় সেটা কীভাবে আমরা মেজার করবো, এই জিনিসটা এটা একটা বিষয়। হ্যাঁ, জগুলার ভেনাস প্রেশার বা জেভিপি বলি আমরা এটাকে, রেইস জেভিপি অনেক ক্ষেত্রে পাওয়া যেতে পারে, অনেক কন্ডিশনে। হ্যাঁ, সো কোন কোন কন্ডিশনে পাওয়া যায় সেইগুলা তো থিওরিতে আমরা পড়বো, বাট এটা কীভাবে যদি পাওয়া যায় তাহলে সেটা কীভাবে আমরা এক্সামিনেশন করবো এই জিনিসটা আমাদের জানা লাগবে। তা বাদে জেনারেল এক্সামিনেশনের মধ্যে আরও অনেকগুলো পার্ট আছে, যেমন ক্লাবিং, কারো ফিঙ্গারে ক্লাবিং আছে কিনা, কৈলোনাইকিয়া, লিউকোনাইকিয়া এই টার্মগুলো আছে কিনা, জন্ডিস আছে কিনা, এটা কীভাবে দেখতে হয় এটা আমাদের জানতে হবে, অ্যানিমিয়া কীভাবে দেখতে হয়, সায়ানোসিস কীভাবে দেখতে হয়, এইগুলো আমাদের সবই, অর্থাৎ জেনারেল এক্সামিনেশনের যে 26, 27, 28টার মতো পয়েন্ট আছে, ইডিমা কীভাবে চেক করতে হয়, যে কারো ইডিমা আছে কিনা, হ্যাঁ সেটা কি পিটিং ইডিমা নাকি নন পিটিং ইডিমা, এগুলা। সো আলটিমেটলি কী দাঁড়াইলো, আমি হিস্ট্রিতে বেশি অ্যাটেনশন দিব, এবং হিস্ট্রির পাশাপাশি জেনারেল এক্সামিনেশনটাতে বেশি অ্যাটেনশন দিব, আর সিস্টেমিক এক্সামিনেশনগুলো স্যার আমাদের যেভাবে শিখাবে আমরা সেটা খুব ভালো করে ক্যাপচার করে রাখার ট্রাই করবো, এবং এক্সামিনেশন পেশেন্টের উপর আমার হাত দিয়ে করতে হবে, করে আমি এক্সামিনেশন করবো, আমার যে ফ্রেন্ড ও হচ্ছে আমার এক্সামিনারের মতো কাজ করবে, ও আমাকে বলবে যে আমি কোথায় কোথায় ভুল করছি, কারণ ও যেহেতু অবজারভার, ও ভালো বলতে পারবে, পরে ও যখন করবে আমি ওর ভুলগুলো ধরাই দিব। এভাবে আমরা এভাবে হাতে ধরে ধরে করতে হবে, পেশেন্টকে কনভিন্স করতে হবে যে আচ্ছা আমি হচ্ছে আপনার উপর এক্সামিনেশনটা করবো, আপনার কোনো সমস্যা হবে না, এইভাবে আর কি পেশেন্টকে কনভিন্স করে করে এক্সামিনেশনগুলো করতে হবে, এবং থার্ড ইয়ার থেকে এটা অভ্যাস করতে হবে, ঠিক আছে। এবং এই জিনিসটি ইম্পর্টেন্ট। এবং সার্জারি, এটা আমি বললাম মেডিসিন সার্জারি 2 ওয়ার্ডের কথাই। হ্যাঁ, সার্জারি ওয়ার্ডে গেলে আমরা এক্সামিনেশনগুলো তো করবো, সার্জারি ওয়ার্ডে শর্ট কেস স্পেশালি বেশি ইম্পর্টেন্স দিতে হবে। শর্ট কেসের মধ্যে আমরা দেখবো যে হাইড্রোসিল, হার্নিয়া, এরকম কিন্তু অনেকগুলা বিষয় আছে। হ্যাঁ, এগুলা আসলে একটু মানে হয় কি, এগুলা হচ্ছে জেনিটাল যে রিজনটা আছে ওই রিজনে দিয়ে হচ্ছে এই প্রবলেমগুলো হয়, ফলে যেটা হয় যে অনেকেই লজ্জা পায়, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে, যে এই জিনিসগুলো করতে একটু ডিসকমফোর্ট ফিল করে। তো সেক্ষেত্রে আসলে একসাথে অনেকেই মিলে এক্সামিনেশনগুলো করা উচিত, ঠিক আছে। ছেলেদেরও সাথে নিতে হবে, মেয়েদের ক্ষেত্রে বলতেছি, তোমরা ছেলেদেরকেও সাথে নিবা, ছেলেদেরকে সাথে নিয়ে তোমরা হচ্ছে একসাথে অনেকে হয়ে এক্সামিনেশনগুলো করবা, ঠিক আছে। কারণ তুমি একটা মেয়ে যখন পুরুষের তুমি এক্সামিনেশন করতেছো তখন সে অবশ্যই ডিসকমফোর্ট ফিল করে, তুমিও করবা। সো এই জিনিসটা কখন, এবং
অ্যাটেন্ডেন্টের একটা বিষয় কিন্তু আছে, যেটা তোমরা শিখবা যে যখন তোমরা এক্সামিনেশন করতেছো, একটা পুরুষ একটা মহিলার এক্সামিনেশন করতেছো, অবশ্যই একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট লাগবে, ঠিক আছে? অর্থাৎ অ্যাটেন্ডেন্টের যে বিষয়টা, যে অ্যাটেন্ডেন্ট বা শেফারন যাকে আমরা বলি, এটা অবশ্যই থাকা লাগবে। এই যে কিছু ম্যানার আছে, কিছু নিয়মকানুন আছে, যে এক্সামিনেশন যখন তুমি কারো করতেছো, প্রপার লাইট লাগবে, প্রপার এক্সপোজার করা লাগবে। তুমি যখন পেশেন্টকে ধরবা, তোমার জামা কাপড় তো সরানো লাগবে। সো কতটুকু কোন এক্সামিনেশনের ক্ষেত্রে সরানো লাগে এটা তোমরা শিখবা, ঠিক আছে? সো লাইট, তারপর হচ্ছে তোমার যদি কোনো ইনস্ট্রুমেন্টের দরকার হয়, ঠিক আছে, আমরা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট কিনবো না, যেমন লাইট, টর্চ লাইট, তারপর হচ্ছে গিয়ে তোমার টিউনিং ফর্ক, হ্যামার, এরকম বেশ কিছু ইনস্ট্রুমেন্ট দরকার হবে। তো সেই ইনস্ট্রুমেন্টগুলো তোমার সাথে কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, ওভারঅল আমি যে কথাটা বুঝাইতে চাইছি যে তুমি ওয়ার্ডে গিয়ে এই জিনিসগুলো খুবই সিনসিয়ারলি, অ্যাটেন্টিভলি শেখার ট্রাই করবে এবং প্র্যাকটিস করার ট্রাই করবা। আর সার্জারিতে আরেকটা জিনিস হয় যে সপ্তাহে কিছু দিন ওটি থাকে, অপারেশন থিয়েটারে তোমার যাওয়া লাগে। কি করতে? স্যারদের অপারেশনটা দেখতে। তুমি জাস্ট অবজারভার, তুমি জাস্ট যাবা ওটি ড্রেস পরে, ওটি ড্রেসের জন্য কিন্তু বানাইতে হবে, ওটি ড্রেস পরে তুমি যাবা এবং যায়া অপারেশন থিয়েটারে ঢুকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যারদের অপারেশন দেখবা। এবং ওই টাইমে দেখবা স্যাররা অনেক কিছু বলে অপারেশন করার সময়, মানে স্যাররা তোমাকে বলতেছে যে আচ্ছা এটা এইভাবে, ওটা ওইভাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে যখন ওটি দেখবা অ্যানাটমি পড়ে যাবা। হ্যাঁ, অ্যানাটমি পড়ে যাবা। কি অ্যানাটমি পড়ে যাবা? যেই সার্জারিগুলো হয়, তুমি ফার্স্ট একদিন দুই দিন গেলে বুঝে যাবা, যেই সার্জারিগুলো হয় ওই সার্জারি রিলেটেড অ্যানাটমি পড়ে যাবা। যেমন ধর আমি ধরলাম যে হার্নিওপ্লাস্টি হচ্ছে, অর্থাৎ হার্নিয়ার ওই জায়গায় সার্জারি হচ্ছে, বা হাইড্রোসিলের সার্জারি হচ্ছে, তাহলে তোমার কী করতে হবে? তোমার হচ্ছে এই যে লোয়ার পার্ট, লোয়ার অ্যাবডোমিনাল যে রিজনগুলো, স্পেশালি ইঙ্গুইনাল রিজন, ওই জায়গার অ্যানাটমিটা পড়তে হবে। তারপরে পেনিস, তারপর হচ্ছে তোমার স্ক্রোটাম, ওই জায়গার অ্যানাটমিটা পড়তে হবে, ওই জায়গায় আর্টারি, নার্ভ, ওই জায়গার বাউন্ডারি, এরকম বেশ কিছু জিনিস কিন্তু পড়তে হবে, রাইট? সো এরকম যেই জায়গার সার্জারিটা হবে ওই জায়গার অ্যানাটমিটা পড়বা, তাহলে তুমি ভালো ওটিতে ভালো পারফর্ম করতে পারবে। কারণ স্যাররা কিন্তু প্রচুর কোশ্চেন করে, ওটিতে স্যাররা প্রচুর কোশ্চেন করে, তোমাকে পড়াবেও বাট কোশ্চেন বেশি করবে। এবং যে কোশ্চেন পারে ওকে কিন্তু স্যাররা মানে অ্যাপ্রিসিয়েট করবে এবং স্যাররা দেখে রাখবে, রাইট? এটা ভালো, অবশ্যই স্যারদের সাথে পরিচিত হওয়া ভালো। সো ওভারঅল এই জিনিসগুলো ওয়ার্ডে যদি মাথায় রাখো তাহলে কিন্তু ভালো। এবং ওয়ার্ডে ট্রাই করবা ইনস্ট্রুমেন্টগুলো সাথে নিয়ে যাইতে, সুন্দর করে যদি মাস্ক পরে যাবা। অনেকেই আবার ওয়ার্ডে কিন্তু এক ধরনের গন্ধ থাকার একটা চান্স থাকবে। দেখবা তুমি নর্মালি তো এতদিন একাডেমিক বিল্ডিংয়ে ক্লাস করছো, ওই জায়গায় অত গন্ধ ছিল না, আজে বাজে কোনো স্মেল ছিল না, বাট ওয়ার্ডে এগুলো থাকবে। তো এইগুলোর জন্য তোমার তো ওয়ার্ডকে অ্যাভয়েড করা যাবে না, তুমি মাস্ক পরবা দরকার হইলে, রাইট? এবং পেশেন্টের সাথে ওভারঅল কীভাবে সুন্দর রিলেশনশিপ বিল্ড আপ করা যায়, ডক্টর পেশেন্ট রিলেশনশিপের বিষয়গুলো কিন্তু এখান থেকেই তুমি শিখবা। সো আশা করি বুঝতে পারছো যে তোমার কীভাবে অ্যাপ্রোচ করা উচিত থার্ড ইয়ারে। এবং এই থার্ড ইয়ারে এইভাবে ওয়ার্ডে যাবা, ফোর্থ ইয়ারে এইভাবেই ওয়ার্ডে যাবা, কিন্তু থার্ড ইয়ারের ওয়ার্ডগুলা তোমার কিন্তু বেসটা করে দিবে। তোমাকে ইন্টারেস্ট তোমার বিল্ড আপ করতে হবে এবং এভাবেই তুমি আস্তে আস্তে ইন্টারেস্ট পাবা, যে তুমি মেডিসিনের উপর ইন্টারেস্ট পাচ্ছ, সার্জারি ওয়ার্ডের উপর বেশি ইন্টারেস্ট পাচ্ছ, নাকি কোন ওয়ার্ডে বেশি ইন্টারেস্ট পাচ্ছ, এভাবেই তুমি বুঝতে পারবে আস্তে আস্তে। এভাবে ফিউচার ডিসিশন মেকিংয়ে তোমাকে হেল্প করবে। এবং ট্রাই করবো অবশ্যই ওয়ার্ড মিস না দিতে। এবং এই যে ওয়ার্ডে তুমি গেলা, এটা হচ্ছে 10টা থেকে 12টা বা অনেক সময় 9টা থেকে 11টা, এরকম বিভিন্ন মেডিকেল কলেজ, এক এক মেডিকেল কলেজ এক এক রকম টাইমে ওয়ার্ড থাকে। 8টা থেকে ধরো ক্লাস 10টা পর্যন্ত, তারপর 10টা থেকে 12টা ওয়ার্ড, তারপর আবার ক্লাস। তো মাঝের 2 ঘন্টা ওয়ার্ড থাকে, আবার অনেক সময় সন্ধ্যায় ওয়ার্ড থাকতে পারে। তো এই যে ওয়ার্ডের টাইমগুলো, এই টাইমগুলো অতটা বেশিও না, কিন্তু রেগুলার থাকবে এবং রেগুলার তুমি যাবা, রেগুলার অ্যাটেন্ড করবা, স্যাররা কী বলে নোট করবা এবং এগুলো খুবই অ্যাটেনশন দেবা। আমার কাছে তো পার্সোনালি থার্ড ইয়ারে ক্লাসের থেকে ওয়ার্ড বেশি ভালো লাগতো, ওয়ার্ডে বেশি এনজয় করতাম আমি। হ্যাঁ, সো একটা এনজয়মেন্ট হিসেবে নিবা, কারণ এটাই তোমার ডক্টর হওয়ার আসল ফিল্ডটা কিন্তু ওয়ার্ডই দিবে। এটাই। আর যদি কোনো কোশ্চেন থাকে, আরও যদি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।